নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা চলে এসেছি রক্তবীজের একদম অন্তিম লগ্নে। যারা এখনও আগের এপিসোডগুলো শোনেননি তারা লিঙ্ক পেয়ে যাবেন এই গল্পের কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে। আরেকটা কথা, আমাদের প্রিয় শ্রোতাদের উদ্দেশ্যেই বলি, আমাদের পঞ্চম এপিসোড নিয়ে অনেকেই বিতর্কিত মন্তব্য করেছেন। উত্তরাধিকার গল্পটি আগে আমরা ইন্ডিভিজুয়াল গল্প হিসেবে দিয়েছিলাম, কারণ এপিসোডটি নিজেও একটি স্বতন্ত্র গল্প। এবার এই গল্পটির বেশ কিছু প্রধান চরিত্র থাকছে অন্তিম অধ্যায়ে, তাই গল্পটি আমাদের নতুন করে তৈরি করে আপলোড করতে হয়েছে, যাতে সিরিজের কন্টিনিউয়েশন নষ্ট না হয়। এত কিছু বলার একটাই কারণ, যাতে আমাদের প্রিয় শ্রোতাদের কাছে কোনোভাবেই ভুল বার্তা না পৌঁছয়। তাই যারা পুরনো গল্প ভেবে উত্তরাধিকার এখনও শোনেননি তারা প্লিজ শুনে ফেলুন, নইলে শেষ অধ্যায় কিছুই বুঝতে পারবেন না। আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে একের পর এক চমক। আমাদের এই অডিও ওয়েব সিরিজ যদি আপনাদের ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে অন্তত একটি সাবস্ক্রাইব দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি ক্লিক আমাদের নিত্য নতুন প্রজেক্ট আনতে উৎসাহ দেয়। যাই হোক, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব, অন্তিম অধ্যায়। আজকের গল্প পাঠ রক্তিমের চরিত্রে আমি কৌশিক। সৃষ্টির পূর্বে 1/3 দেবদূত ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে শয়তানের কাছে নিজেদের সঁপে দেয়। তাদের মুক্তির পথ বন্ধ করে দেন ঈশ্বর। বিচারের পরে তাদের শয়তানের সাথে নরকের গভীরতর অন্ধকারে কয়েদ করে রাখার আদেশ দেন তিনি, যেখানে তারা অনন্তকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করবে। এদের মধ্যে কিছু পিশাচ মনুষ্যজনিতে পৃথিবীর বুকে ঘুরে বেড়াবে পাপ বিস্তার করার জন্য। এদের শক্তির কাছে হার মানবে মানুষ, কারণ তার নিজের পাপের কারণে তারা ঈশ্বরের থেকে দূরে সরে গেছে। পবিত্র বাইবেল। মুসৌরির সবুজ পাহাড়ের কোলে ছবির মতো সুন্দর উইনবার্গ অ্যালেন স্কুল। সৌমি যখন স্কুলের মূল ফটকের কাছে পৌঁছল তখন সবে সূর্যের আলো ফুটেছে। এমনিতেই মালভূমিতে অবস্থিত বলে দিনের বেশিরভাগ সময় ছায়া ঘেরা থাকে এই এলাকাটা। আজ আবার আকাশে মেঘ করেছে, পাহাড়ের খাঁজে খাঁজে চাপ চাপ কুয়াশা জমে রয়েছে। I am mother of Pratyush Mallik, 6th grade. নিজের পরিচয় দেওয়াতে দারোয়ান প্রমাণ সাইজের মূল ফটকটা খুলে দিল। সামনে বিরাট বাস্কেটবল কোর্ট। দু একটা ভোরের পাখি আশেপাশের জঙ্গল থেকে টেনে টেনে ডেকে যাচ্ছে। সৌমি দ্রুত পায়ে হাঁটতে লাগল। বাস্কেটবল কোর্ট পেরিয়ে স্কুলের অফিস। পেছনে খাড়াই পাহাড়ের গায়ে থাক থাক করে গড়ে উঠেছে স্কুলের হস্টেল, ক্লাসঘর, ল্যাব, যেন কোনো রূপকথার রাজপ্রাসাদ। অফিস ঘরের বাইরে একজন চৌকিদার বসে ঢুলছিল। সৌমির পায়ের আওয়াজ পেয়ে সে উঠে বসে পাশের ইন্টারকামটা থেকে ওপরে ফোন করল। কয়েক মিনিট পর দামি চশমা চোখে একজন মাঝবয়সী মহিলা এসে দাঁড়ালেন। একে সৌমি আগে দেখেছে, বোর্ডিং সুপারিনটেন্ডেন্ট মিসেস রেবেকা গাও। Hello, I am Mrs. Shomita Malik, mother of Pratyush Malik, 6th grade. You had called me. মিসেস গাও মুখ তুলে সৌমিকে দেখে চোখ কপালে তুলে বলল, Mrs. Malik, your son has a respiratory seizure again. ওর কি কোনো কিছুতে অ্যালার্জি আছে যার জন্য এরকম বারবার ওর শ্বাসকষ্ট হচ্ছে? সৌমির হাত পা ঠান্ডা হয়ে গেল। আবার এই নিয়ে 1 মাসে 2 বার পিকুকে বোর্ডিং থেকে নিয়ে যাওয়ার জন্য তাকে ডেকে পাঠানো হলো। একই কারণ, হঠাৎ করে পিকুর প্রবল শ্বাসকষ্ট ও জ্ঞান হারানো। গতবার তো বাড়াবাড়ি হয়ে যাওয়ায় স্কুল থেকেই তাকে হাসপাতালে ভর্তি করে সৌমিকে খবর দেওয়া হয়। এবার হয়তো অতটা বাড়াবাড়ি হয়নি। আপনি হোস্টেল উইংয়ে চলে যান, সে তার ডরমিটরিতে আছে।
ওদের কেয়ারটেকার নিজে হাঁপানিতে ভোগেন। ঠিক সময় মতো নিজের ইনহেলারটা ওকে দিয়ে দেওয়ায় এই যাত্রায় হাসপাতালে যেতে হয়নি। কিন্তু প্লিজ আপনি ওকে ভালো করে চেক আপ করান, আর না হলে কোনো ডে স্কুলে ভর্তি করান ওকে, যেখানে ও বাড়ি থেকে স্কুল করতে পারবে। পিকুর এর আগে কখনো এরকম হয়নি। খেলাধুলা, সাঁতার সবই করে সে। কই কোনোদিন তো তার শ্বাসের সমস্যা হয়নি। আগেরবার ফুসফুসের এক্সরে করে কিছুই ধরা পড়েনি, কিন্তু এই দ্বিতীয়বার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সৌমির মনটা খচখচ করে উঠল। তাহলে কি সত্যি খুব গুরুতর কিছু হলো ছেলেটার? সৌমিরা দেরাদুন শিফট করেছে বছর দেড়েক আগে। এই সেশনের শুরু থেকে সে ছেলেকে উইনবার্গ অ্যালেনে দিয়েছে। তার নিজের বিয়ে বছর তিনেকের বেশি টেকেনি। স্বামী ছেলের পজিশন চেয়েছিল ঠিকই, কিন্তু কোর্ট রাজি হয়নি। তার নিজের ছেলেবেলা দারিদ্র্যে কেটেছে বলে সে চেয়েছিল তার ছেলেকে উজাড় করে বড় করতে, ছেলে যেন তার মানুষের মতো মানুষ হয়। একটি বেসরকারি আর্থিক লেনদেনের সংস্থায় কর্মরত আছে সৌমি। কলকাতা থেকে দেহরাদুনে বদলি হয়ে সে বুঝেছিল ছেলেকে সঙ্গে রাখা অসম্ভব। কলকাতায় সৌমির মা মাঝে মাঝে গ্রামের বাড়ি থেকে এসে থাকতেন। তাছাড়া পাশের ফ্ল্যাটের নিঃসন্তান জনৈক দম্পতি পিকুকে দেখে রাখত। স্কুল থেকে ফিরে সৌমি না ফেরা পর্যন্ত পিকু তাদের ঘরেই থাকত। এখানে কে দেখবে তাকে? কাজেই পিকুকে বোর্ডিংয়ে দেওয়ার ব্যবস্থা। স্বামীকে ছেড়ে দিলেও তার পদবিটা সৌমি ছাড়েনি। ঝগড়াঝাঁটি, মুখ দেখাদেখি বন্ধ হলেও তাদের সেপারেশন হয়নি, বরঞ্চ পরিণত মানসিকতা বজায় রেখে দুজনে একে অপরের থেকে বিচ্ছিন্ন জীবনযাপনের সিদ্ধান্ত নেয়। প্রতীককে সে আজও ভালোবাসে, কিন্তু সে আজ কোথায় আছে, কি করছে তা জানা নেই। পিকুকে নিয়ে যখন সৌমি বাড়ি ফিরে এলো তখন সে একেবারে স্বাভাবিক। অসুস্থতার কোনো লক্ষণই তার মধ্যে নেই। এমনটা গতবারও হয়েছিল। ঘরে আসতেই যেন একেবারে চাঙ্গা। এখন শ্বাস নিতে অসুবিধে হচ্ছে? কই না তো। স্কুলে কি হয়েছিল তাহলে? পিকু খানিকক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, বুঝতে পারলাম না, হঠাৎ যেন মাথায় ব্যথা আরম্ভ হলো। তারপর মনে হলো জোরে জোরে টানলে দম নিতে পারছি না। তারপর চোখে অন্ধকার দেখলাম। হ্যাঁ, আর কিছু নয়। দুপুরবেলা পিকুকে খাইয়ে শুইয়ে দিল সৌমি। দেরাদুন শহরটা ছোট হলেও বেশ গমগমে। মুসৌরির মতো ঝিমোনো নয়। কেউ কারোর ব্যাপারে নাক গলায় না, কেউ কারোর হেসেলে উকি মারতে যায় না। আবার অন্যদিকে কুফলস্বরূপ কেউ কারোর খোঁজও রাখে না। রাত বিরেতে বিপদে পড়লে সাহায্যের লোক পাওয়া দুষ্কর। সন্ধে নামল শহরে। পিকুর ঘরের আলোটা নেভানো। বাইরের বসার ঘরে একটা মাত্র ল্যাম্প জ্বলছে। পিকুর ঘুম ভাঙল। বাইরে তখনও সূর্যের আলো পশ্চিমের আকাশের গায়ে হালকা লেগে আছে। টিভি চলছে বসার ঘরে। মায়ের গলার আওয়াজ। না, মা একা নেই। অচেনা কণ্ঠস্বর কানে আসছে পিকুর। পুরুষ কণ্ঠ। পিকু বিছানা থেকে উঠল না। কম্বলের তলা থেকে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করল শোবার ঘর আর বসার ঘরের দরজার আধ ফুটেক ফাঁকার ভেতর দিয়ে। সদর দরজা খোলার আওয়াজ। কালো শর্ট পরা লম্বা একজন পুরুষ বেরিয়ে গেল। মা দরজা ভেজিয়ে দিল। চোখ বুজে ফেলল পিকু। সৌমি এসে ঢুকল শোবার ঘরে। ডেকে তুলল পিকুকে। পিকু চুপচাপ গিয়ে মুখ হাত ধুয়ে মায়ের তৈরি সুপি ম্যাগি খেতে বসল। মাকে কিচ্ছুটি জিজ্ঞেস করল না। ছোটবেলায় থেকেই সে এরকম। মনের আবেগ, মনের কৌতূহল মনেই চেপে রেখে বড় হতে শিখেছে। বিশেষ করে জ্ঞান হওয়া থেকে সে জেনেছে তার মা
মা এবং বাবা দুজনেরই ভূমিকা পালন করে। তার জীবনে আলাদা করে কোনো পুরুষ বাবার প্রয়োজন বা জায়গা কোনোটাই নেই। গভীর হলো রাত। দেরাদুন শহরের বাতিগুলো নিভু নিভু হয়ে এলো। ডিসেম্বরের প্রথম সপ্তাহ চলছে। রাতের বেলা প্রায় জমিয়ে দেওয়ার মতো ঠান্ডা পড়ে। পিকুকে ঘরে শুইয়ে বসার ঘরে বসে একটা পুরনো হিন্দি পত্রিকা উল্টে পাল্টে দেখছিল সৌমি। এতদিন বাংলা ছাড়া হয়ে হিন্দিটা মোটামুটি পড়তে শিখেছে সে। সে কি এখনো ঘুমোয়নি পিকু? কি ব্যাপার? সৌমি জায়গা থেকে না উঠেই বলল, একবার আসবে? ব্যাপার কি? ছেলেটার আবার শরীর খারাপ করছে নাকি? সৌমি পিকুর পাশে গিয়ে বসল। পিকু গলা অবধি কম্বলে ঢেকে তাকালো মায়ের মুখের দিকে। স্কুলে বোধহয় ছেলেটা একদম খাওয়া দাওয়া করে না ঠিক করে। চোখ মুখ কেমন বসে গেছে। শরীর খারাপ লাগছে আবার? না, তবে আমি আমি তখন তোমায় একটা কথা বলিনি, তুমি তুমি বিশ্বাস করবে না বলে। সৌমি এগিয়ে এলো পিকুর কাছে, মাথায় হাত রাখলো তার। তুমি বলো, আমি নিশ্চয়ই বিশ্বাস করব। পিকু খানিকক্ষণ চুপ থেকে বলল, কাল রাতে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ হঠাৎ দম আটকে আসায় আমার ঘুমটা ভেঙে গেল। দেখি দেখি ডরমেটারির ভিতরে সবাই ঘুমোচ্ছে, কিন্তু কিন্তু ওই অন্ধকারে কেউ যেন হেঁটে বেড়াচ্ছে ঘরের মধ্যে। তারপর তারপর পাশ ফিরতেই দেখি দেখি আমার বিছানার একদম পাশে একটা একটা লম্বা মতো লোক আমার আমার দিকে তাকিয়ে রয়েছে। চোখ দুটো লাল। আমি চেঁচাতে গেলাম, কিন্তু কিন্তু পারলাম না। বুকের ভেতর খুব কষ্ট হচ্ছিল। তারপর তারপর পা দিয়ে লাথি মারলাম রোহিতকে। ও ও ও ও ধর্মড়িয়ে উঠে তাকাতেই দেখি দেখি লোকটা নেই। আমার কষ্ট হচ্ছে দেখে ও সবাইকে জাগালো। তারপর ওয়ার্ডেন এলো আর সুপার ম্যাডাম এলো। তারপর তারপর সৌমি খানিকক্ষণ চুপ করে বসে রইল। তুমি ভয়ের স্বপ্ন দেখেছিলে মনে হয়, তাই? না মা, না। কোকিয়ে উঠল পিকু। আমি আমি এর আগে ভয়ের স্বপ্ন অনেকবার দেখেছি, কিন্তু কিন্তু এমন কোনোদিন হয়নি। বিশ্বাস করো, কোনোদিন হয়নি। সৌমি চুপ করে রইল। আনমনেই হাত বুলিয়ে গেল পিকুর ঝাঁকড়া চুলে। বাইরে ত্রয়োদশীর চাঁদ তখন মাঝ আকাশে। বহু দূরে পাহাড়ের কোলে গজিয়ে ওঠা ছোট্ট শহর মসৌরির উইনবার্গ অ্যালেন স্কুলের প্রতিটি প্রাণী ঘুমে তলিয়ে গেছে। নিস্তব্ধতা গ্রাস করেছে গোটা ক্যাম্পাসকে। বাস্কেটবল কোর্টের পাশের পাইন বনের ডালের চামচিকিগুলো আজ যেন অদ্ভুত রকম চুপচাপ। নিঝুম করিডোরের আলোয় গাছের ছায়া খেলা করছে। ছেলেদের ডরমিটারির অদূরেই ওয়ার্ডেনের ঘর, আর তার পাশেই বোর্ডিং সুপারের ঘর। মিসেস গাওয়ের বিছানার ওপরে চাঁদের আলো এসে পড়েছে পূব দিকের জানলার শাসির ভেতর দিয়ে। মহিলা ঘুমের ওষুধ খান, তাই রাতে খুব একটা জ্ঞান থাকে না। আজ হঠাৎ তার ঘুম ভেঙে গেল। হঠাৎ ঘরটা এত ঠান্ডা হয়ে গেল কিভাবে? গায়ের কম্বলটা গলা অবধি টেনে নিয়ে পাশ ফিরে শুয়ে ঘুমোতে চেষ্টা করলেন মিসেস গাও। না, কিছু একটা অস্বস্তি হচ্ছে। ঘাড়ের কাছে হঠাৎ ঠান্ডা হাওয়া লাগলে যেমন অনুভূতি হয়, কতকটা সেই রকম। মিসেস গাও উঠলেন, গায়ে কম্বলটা জড়িয়েই গেলাস থেকে ঢক ঢক করে জল খেলেন। হঠাৎ তার কান খাড়া হয়ে গেল। করিডোরে ও কিসের শব্দ? এত রাতে কি কেউ হাঁটতে বেরিয়েছে? যতটা নিঃশব্দে সম্ভব দরজার হুড়কোটা খুলে মিসেস গাও দরজাটা হালকা করে ফাঁক করে করিডোরে উকি মারলেন। খাঁ খাঁ করিডোরে শুধু নিশুত রাতের নিস্তব্ধতা।
কেউ কোথাও নেই। হঠাৎ মিসেস গাওয়ের পেটের নাড়ি ভুড়ি শুদ্ধ গুলিয়ে উঠল। গোটা করিডোর জুড়ে এক উৎকট দুর্গন্ধ। একটা হিমেল হাওয়ার ঝাপটা লাগলো তার চুলে। হুজ দেয়া? বারান্দার বাঁকের অন্ধকারে হঠাৎ কেউ যেন সরে গেল। ছেলেদের ডরমিটরি থেকে কেউ কি বাইরে বেরোলো? গন্ধটা যেন বাড়ছে। পা টিপে টিপে বারান্দার কোনায় গিয়ে দাঁড়ালেন তিনি। পিছনের পাহাড়ের মাথায় মেঘ জমেছে, হাওয়া দিচ্ছে হালকা। বারান্দার উপরের ঝোলানো আলোগুলো এপাশ ওপাশ করে দুলছে। হঠাৎ মিসেস গাওয়ের পা আটকে গেল। বারান্দার ওপাশের দেওয়ালে গা ঘেঁষে অন্ধকারে কেউ একটা দাঁড়িয়ে আছে। এ তো কোনো ছাত্র নয়। এত লম্বা দীর্ঘ দেহ অবয়ব তো তাদের কারোর নেই। মিসেস গাওয়ের শরীরটা কেমন যেন অবশ লাগতে শুরু করলো। গন্ধটা আরো তীব্র লাগছে। হিমেল হাওয়ায় যেন গায়ে কাঁটা বিঁধছে। কে ওখানে? মূর্তিটা যেন নড়ে উঠল। মিসেস গাওয়ের মনে হলো যেন তার থেকে অবয়বটার দূরত্ব হঠাৎ কমে গেছে। কিন্তু কাঠের মেঝের ওপর উনি তো তার হাঁটার শব্দ পাননি। দুলন্ত আলোর ঝলক অবয়বটার ওপর পড়তেই 3 পা পিছিয়ে এলেন মিসেস গাও। শ্বেত পাথরের একটা যিশুর মূর্তি। ঠিকই তো, নিচের লাইব্রেরিটায় রং হওয়ার কারণে মূর্তিটা গতকালই এখানে এনে রাখা হয়েছে। অন্ধকারে দাঁড়িয়ে থাকা মূর্তিটাকে অন্য কিছু ভেবে কি ভুলই না করেছেন। দম নিলেন মিসেস গাও, পেছন ফিরলেন। কাঁচের জানলায় প্রতিফলিত হচ্ছে তার নিজের ছবি। কিন্তু তার পিছনে লম্বা মতন ওটা কার প্রতিচ্ছবি? কে দাঁড়িয়ে আছে তার পেছনে? দম আটকে গেল মিসেস গাওয়ের। তার ঘাড়ে পড়ল হিমেল ঠান্ডা নিঃশ্বাস। ঘুরলেন মিসেস গাও। তার মুখের থেকে ইঞ্চি 3 দূরে আর একটা মুখ। সারা মুখ জুড়ে দগদগে শিরা উপশিরা ফুলে উঠেছে। চোখের মণি অদৃশ্য। তার জায়গায় টকটকে লাল খোবলানো মাংসপিণ্ড। চিৎকার করতে গেলেন মিসেস গাও, কিন্তু গলা ভেঙে গেল। বিকট দুর্গন্ধে নাক জ্বলে যাচ্ছে। এখান থেকে দূরে সরিয়ে কতদিন বাঁচাবে তাকে? হ্যাঁ, সাপের মতো হিসিসে স্বরে কথাগুলো বেরোলো তার মুখ দিয়ে। দুলতে থাকা আলোগুলোর ছায়া বিভৎস মুখটার ওপর এদিক থেকে ওদিক সরে সরে যেতে লাগলো। মিসেস গাওয়ের হৃৎপিণ্ডটা যেন প্রতি মুহূর্তে ধীর থেকে ধীরতর হয়ে যাচ্ছে। তুই ওকে সরিয়েছিস না? তুই সরিয়েছিস? এগিয়ে এলো মূর্তিটা মহিলার দিকে। মুখের গহ্বরের ভিতর দেখা যাচ্ছে থকথকে মাংসপিণ্ডের মতো কম্পমান একটা জীব। নিশুতি রাতে নিঝুম পর্বত প্রান্তরে মহিলার ক্ষীণ আর্তনাদ রাতের হাওয়ার শব্দে চাপা পড়ে গেল। আর্তনাদ করে বিছানা থেকে পাশে রাখা হুইল চেয়ারটার ওপর হুমড়ি খেয়ে গড়িয়ে মাটিতে পড়ে গেলেন বৃদ্ধ তাপস পুষ্কর। পাশের খাট থেকে বাবার চিৎকার শুনে লাফ দিয়ে উঠে এসে বাবাকে ধরল তার জ্যেষ্ঠ পুত্র রক্তিম। ঠকঠক করে কাঁপছেন তাপসবাবু। রক্তিমের চোখ বিস্ফারিত। তার বাবা যে ঘুমের ঘোরে চেঁচিয়ে উঠেছে সেই জন্যে নয়, টেট্রোপ্লেজিয়ায় আক্রান্ত থাকা তার আপাত বোবা বাবা আজ প্রায় 35 বছর পর গলা দিয়ে আওয়াজ বের করল। বাইরের কলকাতা ঘুমে ডুবে রয়েছে। সন্তর্পণে বেড সাইড ল্যাম্পটা জ্বালল রক্তিম।
বাবা, বাবা! ও ও ও মারতে আসছে, ও মারতে আসছে, ওকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও ওকে। লক্ষ্যহীন চোখে হাঁপাতে হাঁপাতে বললেন তাপসবাবু। কে মারতে আসছে? কাকে? আমার আমার রক্ত বইছে ওর শরীরে, ওকে দূরে নিয়ে যাও, যাও 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 যাও, ওকে দূরে নিয়ে যাও। দর দর করে ঘামছেন তাপসবাবু। রক্তিম চেপে ধরল বাবাকে, অপর হাতে দ্রুত ডায়াল করতে থাকলো অ্যাম্বুলেন্সের এমার্জেন্সি নাম্বার। বাবা, বাবা! রক্তিম জোর ঝাঁকুনি দিল বৃদ্ধের কাঁধে। কে মারবে? হ্যাঁ, কে মারবে? কে? বৃদ্ধ ফ্যাল ফ্যালে চোখে মুখ তুলে তাকালো রক্তিমের মুখের দিকে। রক্তবীজ, রক্তবীজ! দপ করে নিভে গেল ঘরের আলো। রক্তিম বাবাকে ধরে বিছানার উপর তুলে জানলা দিয়ে বাইরে উঁকি মারল। গোটা পাড়া ডুবে গেছে অন্ধকারে। লোডশেডিং। আকাশে মেঘ আছে, হয়তো ঝড় উঠবে। জানলার কাঁচ বন্ধ করে ফিরে এসে রক্তিম দেখে বাবার শিয়রের কাছে অন্ধকারে একটা আবছা নারী মূর্তির অবয়ব। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল রক্তিম। কে? সেই স্ত্রী মূর্তি খানিকক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায়। তারপর মুখ তুলে তাকালো রক্তিমের দিকে। অন্ধকারে রক্তিম ভালো বুঝতে পারল না তার চেহারাটা। কথা বেরোলো তার বাবার মুখ দিয়ে। আমি ফিরে আসতে চাইনি তোমাদের মধ্যে। সেই শয়তান আবার জন্ম নিয়েছে। হেঁচকি তোলার মতো করে শব্দগুলো বের হচ্ছে বৃদ্ধের মুখ দিয়ে। সে খুঁজে বেড়াচ্ছে তাকে, যে হবে তার বিনাশের কারণ। ও এখন শিশু, ওকে বাঁচাও। আমার রক্ত ওর শরীরে। হঠাৎ তাপসবাবুর শরীর আবার পাথরের মতো হয়ে গেল। রক্তিম মুখ তুলে দেখে শিয়রের পাশে কেউ নেই। ঘরে শুধু সে আর তার বাবা। সে গিয়ে হাত রাখল বাবার বুকে। বৃদ্ধের শরীর আবার সেই আগের মতো হয়ে গেছে। হাত পা আড়ষ্ট, মুখ ঈষৎ বাঁকা। বাবা! তাপসবাবুর চোখ ঘুরে গেল রক্তিমের দিকে। মুখে অভিব্যক্তির কোনো পরিবর্তন নেই, গলায় স্বর নেই, ঠিক যেমন এতদিন ছিলেন। ধপ করে বিছানায় বসে পড়ল রক্তিম। অনেকগুলো অঙ্ক খেলে চলেছে তার মাথার মধ্যে। যৌবনকালে তার বাবা এমন একজনের সঙ্গে সম্পর্কে জড়ায় যাকে মানুষ বলা যায় না। সেই সম্পর্কের খেসারত তিনি দেন নিজের স্ত্রীর জীবন দিয়ে। রক্তিম হারায় তার মাকে, কিন্তু সেই সম্পর্ক রেখে গিয়েছিল তার নিশান। জন্ম নেয় রক্তিমের অনুজ সহোদর। তার বাবা কোনোদিনও এই দ্বিতীয় মহিলাকে স্ত্রীর মর্যাদা দেননি। মানুষ না হলেও মর্যাদার দংশনে আত্মাহুতি দেয় এই না মানুষ স্ত্রীলোকটি। রক্তিম এসব কিছু জানতে পারে যৌবনের দোরগোড়ায় এসে। তার বাবা ঘরে আনে তার ছোট ভাইকে। মায়ের পেটের ভাই না হলেও কোনোদিন ভাইয়ের প্রতি রক্তিম দায়িত্ব বা কর্তব্যের অভাব রাখেনি। আর 5 জন সাধারণ মানুষের মতো বড় করেছে তাকে, সফল করেছে তাকে। তারপর নিজের সংসার করার আকাঙ্ক্ষা ত্যাগ করে বাবার ব্যবসা সামলেছে। প্যারালাইজড বাবাকে নিজের সন্তানের মতো দেখাশোনা করেছে। রক্তিম নিশ্চিত আজ যে দেখা দিয়ে তার বাবার মুখ দিয়ে এই সতর্কবার্তা তার কাছে পৌঁছে দিল, সে তার ভাইয়ের মৃত মা। কিন্তু কার কথা বলতে চাইল সে? কে এই রক্তবীজ? কেনই বা সে কোনো শিশুকে মারতে চায়? আর এই শিশুটি কিভাবে তার শরীরে এই মহিলার রক্ত ধারণ করেছে? তাহলে কি তার ছোট ভাই কিছু
ভোরের আলো ফুটল পাহাড়ে ঘেরা দেরাদুনে, আর কয়েকদিনের মধ্যেই শীতের ছুটি পড়বে পিকুদের স্কুলে। এই কদিন সৌমি পিকুকে আর স্কুলে পাঠাবে না ঠিক করল। দিন তিনেকের মধ্যে এমনিতেই তাকে একবার মায়ের কাছে যেতে হবে। এইবার সে পিকুকে নিয়েই যেতে পারবে। সৌমি যদিও এখানে কারোর সাথে তেমন মেশে না, কিন্তু আশেপাশের দু একজন বাচ্চার সাথে পিকুর বেশ দোস্তি আছে। ফ্ল্যাটের নিচে সরু গলিটায় সারা সকাল ওরা জনা ছয়েক ছেলে দাপিয়ে বল খেলেছে। আজ আবার তাদেরই একজনের বাড়িতে পিকুর লাঞ্চের নিমন্ত্রণ। খেলা গুটিয়ে পিকু যখন পাশের ফ্ল্যাটের দিকে যাচ্ছে, তখন সে দেখল তাদের পোর্টিকোয় একটা দামি কালো গাড়ি এসে দাঁড়ালো। একটা লম্বা লোক বেরিয়ে উঠে গেল লিফটে। পিকু দাঁড়িয়ে গেল। সুঠাম চেহারা, চাঁচা ছোলা চোয়াল। হ্যাঁ, এই লোকটাকেই তো কাল সে তাদের বসার ঘরে দেখেছিল। পিকু মুখ ঘুরিয়ে আর পেছন না ফিরে এগিয়ে গেল। দোকানের একদম পুরনো কোণে একটা আলমারি বহুদিন ধরে না খোলা অবস্থায় পড়েছিল। রক্তিমদের বইয়ের ব্যবসা 3 পুরুষের। এখন পুরোটাই সে দেখাশোনা করে। আলমারিটা কাঠের, তার চাবি কোথায় কেউ জানে না। রক্তিম একটা হ্যাঁচকা টান মারতেই তালাটা আলগা হয়ে তার হাতে খুলে চলে এলো। তার সাথে একটা বিশ্রী ক্যাঁচ শব্দ করে ডালা দুটো দুদিকে ছড়িয়ে গেল। বহু বছর আগে যখন তার বাবা দোকান সামলাতেন, তখন এই পুরনো আলমারিটায় রক্তিম একটা বই দেখেছিল। পুরনো কিছু দুষ্প্রাপ্য বই বাইরে থেকে আনাতেন বাবা, কিছু উৎসাহী খদ্দেরদের জন্য। তারা চড়া দামে কিনে নিয়ে যেতেন এইসব বই। যেই বইটা রক্তিম খুঁজছে সেটা আদেও এখনো আছে কিনা তা তার জানা নেই। তাই তো অখণ্ড শক্তি ভাগবত আর ব্রহ্মবৈবর্ত পুরাণ এর মাঝখানে রক্তিম টেনে বের করে আনলো বইটা। খয়েরি চামড়ায় মোড়ানো একটা 105 পাতার মোটা বই। চামড়া বাঁধানো বইয়ে সাধারণত সোনালি অক্ষরে নাম লেখা থাকে। এই বইটার ওপরে কোনো নাম নেই। নিজের টেবিলে ফিরে এলো রক্তিম। প্রথম পাতাটা খুলল। পোকায় কাটা পাতার ঠিক মাঝামাঝি হাতে লেখা বাংলা হরফে গোটা গোটা করে লেখা, পিশাচ তত্ত্ব, ইতিহাস, রীতি ও উচাটন প্রণালী, ভৈরবাচার্য শ্রী শ্যামাপদ চতুর্বেদী কৃত। এ তো কোনো বই নয়, এ যে হাতে লেখা গবেষণাপত্র বিশেষ। রক্তিম পাতা উল্টাতে লাগল। পরের পর পাতায় একের পর এক পিশাচ সম্পর্কিত বিবরণ। রতং, আফ্রা, জিন, ইফরিত, হলং, কবন্ধ। একটা পাতায় এসে রক্তিমের চোখ আটকে গেল। পাতার মাথায় লাল কালিতে তান্ত্রিক মতে রক্ষাকালীর 4 লাইন মন্ত্র লেখা। তার তলায় গোটা গোটা অক্ষরে হেডিং লেখা, রক্তজাতক। রক্তিম পড়তে থাকল। সৃষ্টির আদি হইতে শক্তির 2 স্তর বিভক্তি হয়। উত্তম স্তর অর্থাৎ যেই স্তরে আমাদের পারস্পরিক সমস্ত প্রাণী বিচরণ করিতেছে, অর্থাৎ যাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভব করা যায়। ও অধম স্তর অর্থাৎ যেই স্তরের নিবাসীরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতি ক্ষমতার ঊর্ধ্বে বিচরণ করিতেছে। এই অধম স্তরের কিছু যুক্তিতর্কহীন শক্তি উত্তম স্তরের সুকৌশলে বিচরণ করিয়া বেড়ায়। তাহারা মনুষ্যজনিতে জন্মগ্রহণ করিলেও জীবন মৃত্যুর মধ্যবর্তীতায় ফাঁসিয়া থাকে। এহেন শক্তিগুলির মধ্যে সব থেকে ভয়ালো ও সর্বনাশকারী পিশাচ হয় রক্তজাতক পিশাচ।
উক্ত শক্তিটি মনুষ্য শরীর ধরিয়া থাকে ও একের পর এক মানুষের প্রাণ কাড়িয়া লইয়া নিজের মারণ ক্ষুধা নিবারণ করে। এক জন্মের ক্ষুধা মিটিয়া গেলে সে নিজেই নিজের আহুতি দেয়, নিজের রক্তে ভূমি সিক্ত করিয়া দেয়। এর এক ফোঁটা রক্ত ভূমি স্পর্শ করিলেই সেইখান হইতে জন্মায় নবজাতক রক্তজাতক পিশাচ। নবজন্মে অবতরণ হইবার জন্য তাহার পুরাতন শরীরটির মৃত্যু আবশ্যিক। এই কারণে এই পিশাচকে রক্তবীজ নামেও সম্বোধন করা হয়। রক্তিম থামল। এ কি পড়ছে সে? এসব কি সত্যি নাকি নিছক কল্পনা? সে পড়ে চলল। রক্তবীজ মৃত্যুর ঊর্ধ্বে, কিন্তু যেহেতু সে মনুষ্যজনিতে বিচরণ করে তাই তাহার জাগতিক বিনাশ সম্ভব, এবং তা শুধুমাত্র একটিভাবে। তাহার রক্তের ফোঁটা যদি ভূমি স্পর্শ করে তাহলে তাহার পুনর্জন্ম হইবেই, কিন্তু তাহার রক্ত শরীর হইতে নির্গত হইবার পূর্বে যদি সে কোনো পূর্ণ পিশাচ জাতকের সংস্পর্শে আসে তাহলে তাহার শক্তি লোপ পাইবে। সে জাগতিক শরীর হইতে মুক্তি পাইয়া আবার সৃষ্টির অধম স্তরে বিলীন হইবে। কিন্তু যে কোনো পিশাচের মতো সেও নিজের অন্তিম সময়ের পূর্বাভাস পাইবে, প্রাণপণ চেষ্টা করিবে নিজের অন্তকে টলানোর। তার বিনাশকারী ক্ষমতার সম্মুখে মনুষ্যের ক্ষমতা ঝড়ের মধ্যে প্রদীপের শিখার ন্যায় নিভিয়া যাইবে। রক্তিম বুঝতে পারল তার হাত কাঁপছে। বইটা কোনো রকমে বন্ধ করে দু হাতে নিজের কপাল চেপে ধরল। এ কি সর্বনেশে আভাস? এ কেমন বিভীষিকার প্রতিমূর্তি যে কিনা নিজের পরিবারের রক্তে নিজের মারণ ক্ষুধা মেটায়। এ এখন কোথায়? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন, কার শরীরে তার বাবার পিশাচ প্রেয়সীর রক্ত বইছে? জবাব শুধুমাত্র একজনই দিতে পারে। ঘরের ভেতরটা আধো অন্ধকার। বিকেল হয়ে আসছে। টেবিলের ওপর রাখা ফোনটা কেঁপে উঠল। পেছনে বাজছে রিচার্ড ওয়াগনারের ওয়েডিং মেলোডি। ঘরের মাঝখানে একে অপরকে আলগোছে জড়িয়ে ধরে মিষ্টি সুরের তালে হালকা চালে দুলে দুলে নাচ করছে এক যুগল। ফোনটা বেজে বেজে কেটে গেল। কিছুক্ষণ পর আবার কাঁপতে আরম্ভ করল। স্ক্রিনের ওপর নাম ফুটে উঠছে, দাদা। এবার ফোনের মালিকের চোখে পড়েছে ফোনের আলো। এগিয়ে এসে ফোনটা রিসিভ করে কানে লাগালো রক্তিমের সৎ ভাই আকাশ পুষ্কর। হ্যাঁ বলো। ওপার থেকে দাদার গলা শোনা গেল। সময় লাগবে, হবে? হবে, বলো। আকাশের গলা ভরাট আর গম্ভীর। তোর থেকে একটা সত্যি কথা জানতে চাই। উইনবার্গ অ্যালেনের বাইরে পুলিশের গাড়ির ভিড়। আজ বেলার দিকে বাস্কেটবল কোর্টে ছেলেরা খেলতে গিয়ে বলটা গড়িয়ে চলে যায় পাম্প হাউসের পিছনে। সেখানে বল আনতে গিয়ে একজন বোর্ডার দেখতে পায় পাথরের পেছনে ঘাড় মোটকে মুখ থেঁতলে পড়ে আছে বোর্ডিং সুপার মিসেস গাও। সে চিৎকার করে বাকিদের খবর দেয়। সকাল থেকে কেউ মহিলাকে খুঁজে পাচ্ছিল না। ওই পাম্প হাউসটার ওপরেই ছেলেদের ডরমেটরির বারান্দা। কান থেকে ফোন নামিয়ে রাখল আকাশ। বুকের ভেতরটা ঢিপঢিপ করছে। ফোন ধরা হাতটা এখনও থরথর করে কাঁপছে।
গলার ভেতরে কি যেন একটা আটকে রয়েছে। চোয়াল শক্ত করে পেছন ঘুরল আকাশ। বাইরে দিনের আলো কমে আসছে। সামনে দাঁড়িয়ে এমন একজন যার মধ্যে সে বন্ধুত্ব, স্নেহ, প্রেম, এমনকি মাতৃত্বেরও স্বাদ পেয়েছে গত 11 বছর ধরে। তার একাকিত্বের ঝাঁঝরা করা জীবনে যাকে সে এতদিন নিজের সত্তার মুক্তি মনে করেছে। সৌমি, ঘরে যেন হঠাৎ করে নীরবতা। ওয়েডিং মেলোডি শেষ হয়ে পুরনো রেকর্ড প্লেয়ারের পিনটা ঘষতে যাচ্ছে একটা অদ্ভুত শব্দ করে। বলো। আকাশ নিজেকে সামলে নিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে সোজা সৌমির চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, প্রতীকের সাথে তুমি থাকলে না কেন? রেকর্ডের ওপর পিন ঘষ্টানোর শব্দটা একই রকমভাবে হয়ে চলেছে। আমি আমি বলেছিলাম তোমায়, তুমি তুমি জানো। সৌমির আমতা আমতা কথা কেটে ফালা করে দিল আকাশের গম্ভীর গলার স্বর। তা থেকে ঝরে পড়ছে উদ্বেগ আর অভিমান। এতদিন আমার মনে হয়নি, আজ খটকা লাগছে। কেন প্রতীককে ছেড়ে দেওয়ার পরও তুমি তার পদবি ব্যবহার করো? কেন আমি তোমার জীবনে এতটা জুড়ে থাকা সত্ত্বেও আমায় বিয়ে করতে চাওনি? কেন? সৌমি বসে পড়ল পেছনের সোফাটায়। তার মুখ চোখ ফ্যাকাশে হয়ে গেছে। চোখ না তুলে সে উত্তর দিল, একজন বিবাহিতা স্ত্রী হয়েও আমি তোমার সাথে সম্পর্কে জড়িয়েছি। এই কথা প্রতীক বহুদিন আগেই জানতে পেরেছিল, কিন্তু আমায় কিছু বলেনি। যেদিন বলল আমি অনুতাপ চাপতে পারিনি। ধরে এলো সৌমির গলা। তারপর নিজেকে সামলে নিয়ে সে বলে চলল, প্রতীক আমায় স্বাধীনভাবে বাঁচার রাস্তা করে দেয় নিজের বুকে পাথর রেখে। তাকে হারানোর পর বুঝেছি মানুষটা কত উঁচু, তাই তার দেওয়া পরিচয়টা হারাতে চাইনি। তোমাকে ভালোবাসলেও প্রতীকের জায়গা দেওয়ার ক্ষমতা আমার হয়নি। ওইটুকুই আমার প্রায়শ্চিত্ত। আকাশ দীর্ঘশ্বাস ফেলল। টেবিলের ওপর রাখা গেলাস থেকে 2 ঢোক জল খেল। তারপর মাথা নেড়ে বলল, প্রতীকের ভালোবাসার দিব্যি রেখে আমায় একটা সত্যি কথা বলবে? সৌমি বলে উঠল, এত বছর পর আজ হঠাৎ? বলবে হ্যাঁ কি না? আকাশের গলা ইস্পাতের মতো দৃঢ়। বলবো। আকাশ প্লেয়ার থেকে রেকর্ডটা তুলে পাশে রাখল। তারপর সৌমির দিকে না তাকিয়ে প্রশ্ন করল, পিকুর বাবাকে? ঘরে যেন বাজ পড়ল। হঠাৎ যেন কারোর মৃত্যু সংবাদ উচ্চারণ করা হয়েছে। ঘরে পিন পড়া নিস্তব্ধতা। আকাশের খয়েরি চোখ সৌমির নোয়ানো চাহনিও যেন ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এই প্রশ্ন হঠাৎ? তোমার উত্তরের ওপর পিকুর জীবন নির্ভর করছে সৌমি। সত্যিটা জানতে আমায় হবেই। আকাশের দৃষ্টি সোজা সৌমির মুখের ওপর। কি জীবন নির্ভর করছে? আঁতকে উঠল সৌমি। কি হলো হঠাৎ? কে ফোন করেছিল? কি বলছো তুমি? সমস্ত প্রশ্নের উত্তর তুমি পাবে, কিন্তু আমার কাছে এই একটি প্রশ্ন এড়িয়ে যেও না। বিপদ আসছে পিকুর ওপর সৌমি, বিপদ আসছে। এমন বিপদ যার ধারণাও তুমি করতে পারবে না। আমার থেকে লুকিও না প্লিজ। বলো বলো আমায়, পিকুর শরীরে তুমি ছাড়া আর কার রক্ত বইছে? কে ওর বাবা? কে? সৌমির ঠায় বসে রইল পাথরের মতো। কিছুক্ষণ পর তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আকাশ এগিয়ে এলো তার পাশে, কাঁধে হাত রাখল। তার এতটা রূঢ় হওয়া হয়তো উচিত হয়নি। তুমি ওর বাবা আকাশ? আকাশ কয়েক সেকেন্ড পাথরের মতো দাঁড়িয়ে রইল। আমায় ক্ষমা করে দাও আকাশ। সৌমির গাল বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। বড় দুর্বল লাগছিল আকাশের। কোনো রকমে সৌমির কাঁধে হাত রেখে ধপ করে বসে পড়ে সোফায়। তারপর ধরা গলায় বলল, তোমার অনুতাপের কারণটা এবার বুঝতে পারছি। সিলিংয়ের দিকে তাকিয়ে খানিকক্ষণ সেইভাবেই বসে রইল আকাশ। সিলিংয়ের পাখাটা ঝাপসা হয়ে গেছে চোখের সামনে। এতদিন যাকে পর ভেবে এসেছে সে, আসলে তার নিজেরই রক্ত।
মনে মনে রাগ, অভিমান, ঘৃণা সব হলো সৌমির ওপর। কিন্তু পরক্ষণেই মনে হলো সৌমির জায়গায় সে থাকলে হয়তো সেও তাই করত। মেয়েটা নিশ্চয়ই বিবেকের কাছে এতটা বিধ্বস্ত হয়ে পড়েছিল যে প্রতীকের কাছে সত্যিটা স্বীকার করার চাইতে তার থেকে সসম্মানে দূরে সরে আসাটা সৌমির সহজ মনে হয়েছিল। এবার বলবে কে ফোন করেছিল আর কেন আমাদের ছেলেটার সামনে বিপদ? সৌমি মুখ তুলে তাকালো আকাশের দিকে। ফোনটা দাদা করেছিল। আমি জানি না তোমায় সব বুঝিয়ে বলতে পারবো কিনা, বা তুমি সব বিশ্বাস করবে কিনা, কিন্তু এইটুকু বলতে পারি, আমি যা বলছি তার এক বর্ণ মিথ্যে না। বলতে শুরু করলো আকাশ। আমার শরীরে সম্পূর্ণ মানুষের রক্ত নেই সৌমি। আমার জন্ম এমন একজন স্ত্রীলোকের গর্ভে যাকে মানুষ বলা যায় না। প্রায় ৩৫ বছর ধরে প্যারালাইসিসে বোবা হয়ে থাকা আমার বাবা কাল হঠাৎ মাঝরাতে চিৎকার করে ওঠেন, বলেন আমার রক্ত শরীরে আছে এমন একজন শিশুর প্রাণ বিপন্ন। এই বলেই বাবা আবার আগের মতো হয়ে যান, পাথরের মূর্তির মতো নিষ্প্রাণ। দাদার ধারণা কথাগুলো আমার মৃত মা বাবার মুখ দিয়ে বলিয়েছে, যাতে এই শিশুটিকে বাঁচানো যায়। সৌমির মুখ হাঁ হয়ে গেছে। খানিকক্ষণ পর সে বলল, কিন্তু কে মারতে চায় পিকুকে? প্রাচীন এক শয়তান মানুষের রূপ নিয়ে জন্মেছে। তার নিজের রক্তে মাটি ভিজিয়ে সে পুনর্জন্ম নেয়। প্রেততত্ত্ব তাকে রক্তবীজ বলে। তাকে মারা কোনো ধার্মিক নিয়মে সম্ভব নয়। সম্পূর্ণভাবে পিশাচের থেকে উৎপত্তি এমন কেউ একমাত্র তাকে শেষ করতে পারে। দাদার ধারণা রক্তবীজ নিজের কালকে চিনতে পেরেছে। সে আপ্রাণ চেষ্টা করবে পিকুর ওপর প্রভাব বিস্তার করার, পিকুর ক্ষতি করার। আমায় বলো ইদানিং তুমি পিকুর মধ্যে কোনো পরিবর্তন দেখেছো? সৌমির বুকের ভেতরটা হু হু করে উঠল। পরপর দুবার পিকুর শ্বাসকষ্ট হওয়া, স্কুলের ডরমেটারিতে ঘুমের ঘোরে ছায়ামূর্তি দেখে ভয় পাওয়া, সব যেন ছকে পড়ে যাচ্ছে। ও স্কুলে কিছু একটা দেখে ভয় পেয়েছিল, তো তারপর শ্বাসকষ্ট হয়েছিল। কিন্তু কিন্তু এসব কবে হয়েছিল? আকাশ এগিয়ে বসল সৌমির দিকে। এখানে আসার আগের দিন। হঠাৎ সৌমির ফোন বেজে উঠল। কানে লাগাতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাঁপা কাঁপা গলায় দুবার ও আচ্ছা বলে ফোনটা নামালো সে কান থেকে। কি ব্যাপার? আকাশের খটকা লাগলো মনে। সৌমি যন্ত্রের মতো বলে গেল, পিকুদের বোর্ডিং সুপারের দেহ পাওয়া গেছে ওদের ডরমিটরির নিচ থেকে। কেউ বলছে খুন, কেউ বলছে আত্মহত্যা। লাফিয়ে উঠল আকাশ। পিকু কোথায় এখন? পিকু কোথায়? পাশের ফ্ল্যাটে, বন্ধুর বাড়ি। এক্ষুনি নিয়ে এসো তাকে, এক্ষুনি! চিৎকার করে উঠে দাঁড়ালো আকাশ। এখন থেকে এক মুহূর্ত কাজ ছাড়া করবে না তাকে, এক মুহূর্তও না। সৌমি তৎক্ষণাৎ উঠে বাইরে বেরোতে গিয়ে দাঁড়িয়ে গেল। আর ওদের বোর্ডিং ওয়ার্ডেনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভদ্রলোক নতুন জয়েন করেছিলেন মাসখানেক আগে, বাঙালি ছিলেন। আকাশের ভুরু কুঁচকে গেল। কি নাম ওনার? চিরঞ্জীব বোস। সৌমি বেরিয়ে যেতেই আকাশ রক্তিমকে ফোন করল। তার দাদা ফোন তুলতেই আকাশ বলল, অভিনন্দন, তোর ভাইপোকে পাওয়া গেছে। কি কি করে বেরিয়েছিস তুই? সময় নিয়ে সব বোঝাবো খন। চেঁচামেচি করার সময় এখন নয় দাদা। যা বলছি ভালো করে শোন। চিরঞ্জীব বোস এই নামে কেউ একজন বাচ্চাটির স্কুলে কর্মরত ছিল। গত মাস 3 মধ্যেই কলকাতা থেকে মুসৌরি এসেছে। আমার সন্দেহ হচ্ছে ওই লোকটাকে নিয়ে। এর ব্যাপারে যা যা জানা সম্ভব আমায় জানা, যত তাড়াতাড়ি সম্ভব। সূর্য ডুবতে পাখিরা ঘরে ফিরতে লাগলো। সৌমি পিকুকে নিয়ে ফিরতেই ড্রয়িং রুমে তার সাথে আকাশের চোখাচোখি হয়ে গেল। হ্যালো প্রত্যুষবাবু। আকাশ হেসে হাত বাড়ালো পিকুর দিকে। পিকু খানিকক্ষণ সন্দেহের চোখে আকাশের দিকে তাকিয়ে থেকে হাতটা জড়িয়ে ধরল। তোমায় আমি দেখেছি অনেকবার, কিন্তু তুমি কে তা জানি না। পিকু এক সুরে ন্যাড়াভাবে কথাটা বলল।
আমি তোমার মায়ের বন্ধু, তাই তোমারও বন্ধু। কোথায় দেখেছো তুমি আমায়? ওই মায়ের অফিসের স্টাফদের সাথে একবার ফিউচার গ্লোবাল কোম্পানির ফুটবল খেলা হয়েছিল। তুমি ফিউচার গ্লোবালের ক্যাপ্টেন ছিলে না? হ্যাঁ, আমার মনে আছে। আমি ফুটবল খেলা ভালোবাসি, তাই মা আমাকে নিয়ে গেছিল ওই 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 বিকেটির মাঠে। হ্যাঁ। ভালো লেগেছিল আমার খেলা? আকাশের ঠোঁটে হাসি অম্লান। তোর তুমি একদম বল পাস করতেই পারো না, নিজে নিজে গোল দিতে উঠে যাও, তারপর ফিনিশ করতে পারো না। পিকু ডাঁটের সাথে উত্তর দিল। হেসে ফেলল আকাশ, তার সাথে পিকুও। এই শোনো না, আমি তোমায় ক্যাপ্টেন বলেই ডাকবো। হ্যাঁ, ঔদ্ধত্যের সুরে বলল পিকু। বেশ, তাই ডেকো। আচ্ছা ক্যাপ্টেন, তোমার চোখের রঙটা একদম আমার মতো, ব্রাউন, বলো। বলে পিকু অবাক হয়ে তাকিয়ে রইল আকাশের চোখের দিকে। আকাশের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এখনো যেন তার স্বপ্নের মতো ঠেকছে। তার সামনে দাঁড়িয়ে তারই সন্তান, অথচ তার প্রকাশ করার কোনো উপায় নেই। পেছনে দাঁড়িয়ে সৌমি চোখের কোণ মুছতে মুছতে উপভোগ করতে লাগলো পিতা পুত্রের প্রথম বার্তালাপ। পিকু আজ দুপুরে এত খেয়ে ফেলেছে যে তার রাতে আর কিছুই খাওয়ার ইচ্ছে ছিল না। তাকে নিজের ঘরে শুইয়ে দিয়ে আকাশ আর সৌমি খেতে বসল। শোনো, আজ ওকে একা শুতে দিও না। রুটির টুকরো ছিঁড়তে ছিঁড়তে বলল আকাশ। তুমি শো ওর পাশে। ঘাড় নাড়ল সৌমি। দাদা কিছু জানালো? আকাশ মুখের গ্রাস শেষ করে বলল, চিরঞ্জীব বোস বর্ধমানের বাসিন্দা, পিতৃ পরিচয়হীন। তার মা ছিলেন আইপিএস অফিসার ডরথি বোস, যিনি নিজে চিরঞ্জীবকে জন্ম দিতে গিয়ে মারা যান। সে দিদা দাদুর কাছেই মানুষ। দুজনেই গত হয়েছেন। দাদু নার্ভের পেশেন্ট ছিলেন, সম্ভবত সেই কারণেই মারা যান। আর দিদাকে একলা বাড়িতে রান্নাঘরে পোড়া অবস্থায় পাওয়া যায়। নিজেই গায়ে আগুন দিয়েছিলেন নাকি অসাবধানতায় পুড়ে গেছেন সেই উত্তর পাওয়া যায়নি। পুলিশ মহলে দাদার কিছু চেনাশোনা রয়েছে, সেই দিয়ে আপাতত এইটুকু তথ্যই পাওয়া গেছে। সৌমির মনে উদ্বেগ যেন প্রতি মুহূর্তে বাড়তে লাগল। আকাশ নিজের থালা সিঙ্কে রেখে এসে বসল। সৌমি গলা নামিয়ে তার দিকে তাকিয়ে বলল, আজ রাতটা এখানে থেকে যাবে? আমার সারাদিন দৌড়ঝাঁপ গেছে, শরীরটা টালমাটাল লাগছে। যদি কিছু হয় আর আমার ঘুম না ভাঙে, তুমি থাকলে একটু ভরসা পাই। ছেলেটার যদি... তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি বাইরের ঘরটায় আছি। নিঝুম হয়ে এলো শহর। একে একে নিভে গেল অ্যাপার্টমেন্টের বাতিগুলো। সামনের ঘরের বাতি নিভিয়ে আকাশ পিঠের পিছনে একটা কুশন দিয়ে সোফায় গা এলিয়ে বসল। দেওয়াল ঘড়িতে সময় বলছে 12:10। বাইরে শহর কুয়াশার চাদর মুড়ি দিয়েছে। সুনসান হয়ে গেছে রাস্তাঘাট। দূরে কোথাও একটা কুকুর অনেকক্ষণ থেকে ডেকে যাচ্ছে। আকাশ বসে থাকতে থাকতে কখন যেন ঢলে পড়েছে সোফার হ্যান্ডেলে। তাই খুট করে দরজার ছিটকিনি খোলার শব্দ তার কানে পৌঁছয়নি। খোলা দরজাটা ফেরত এসে যখন দড়াম করে বন্ধ হলো, তখন হঠাৎ আকাশের তন্দ্রা কাটল। প্রথমেই তার নজর গেল সদর দরজাটার দিকে। আওয়াজটা তো দরজা থেকেই এসেছে। তবে কি কেউ বাইরে গেছে? সোফার সামনে টেবিলে 5 সেলের একটা টর্চ রাখা ছিল। সেটা তুলে নিয়ে দরজার উপর তাক করতেই হৃৎপিণ্ড মুখে উঠে এলো আকাশের। দরজাটা অটো লক হয়ে গেছে, কিন্তু ছিটকিনিটা খোলা। আকাশ এক লাফে শোবার ঘরের পর্দা সরিয়ে ভেতরে আলো ফেলল। খাটের এক কোণে সৌমি অঘোরে ঘুমিয়ে আছে, কিন্তু তার পাশের বালিশটা খালি। পিকু নেই। আকাশ মুহূর্তের মধ্যে সদর দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। অ্যাপার্টমেন্টের সিঁড়ি উঠে গেছে আর নেমে গেছে দুপাশ দিয়ে। কোথায় গেল পিকু? কেনই বা সে এত রাতে হুড়কো খুলে বাইরে বেরোলো? আকাশ নিচু হয়ে নাক লাগালো সিঁড়ির হাতলে। না,
নিচে নয়, উপরেই গেছে সে। সেদিক থেকে পিকুর গন্ধ পাচ্ছে আকাশ। এক মুহূর্ত না দাঁড়িয়ে আকাশ লাফ দিয়ে ওপরে ওঠার সিঁড়িতে চড়তে লাগল। সর্বনাশ, ছেলেটা গেল কোথায়? ছাদের ইস্পাতের দরজাটা খুলে গেল হালকা আওয়াজ করে। দুটো ধুলো মাখা পা ঘষ্টে ঘষ্টে ছাদের মাঝখানে এসে দাঁড়ালো পিকু। এই প্রচণ্ড ঠান্ডাতেও গায়ে শুধুমাত্র একটা ফিনফিনি টি শার্ট, দৃষ্টি উদ্ভ্রান্ত। যন্ত্রের মতো হেঁটে পিকু পুরো ছাদটা পেরিয়ে জলের ট্যাঙ্কের প্ল্যাটফর্মটার সামনে দিয়ে দাঁড়ালো। দমকা উত্তরে হাওয়া দিল। আশপাশের গাছের সারি মাথা দুলিয়ে আবার স্থির হয়ে গেল। এক পা করে পিকু ট্যাঙ্কের প্ল্যাটফর্মটার উপর উঠে গেল। 70 ফুট নিচে শান বাঁধানো উঠোন, পড়লে মরণ অবধারিত। শুনশান ছাদে মৃত্যুর থেকে কয়েক ইঞ্চি দূরে পিকু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার দৃষ্টি সামনের দিকে, কোনো ভাষা নেই সেই চোখে। তারপর শরীরটাকে সামনের দিকে ঝুলিয়ে মারল লাফ। পিকু! আকাশ বাঘের মতো লাফিয়ে পড়ে পিকুর পায়ের পাতা খামচে মারল এক হ্যাঁচকা টান। পিকুর নিচের দিকে ঝুলে যাওয়া শরীরটা প্ল্যাটফর্মের ওপর ধাক্কা খেয়ে ছেঁচড়ে পড়ল ছাদের ওপরে। আকাশ তার পাশে ধপ করে বসে পড়ল। সৌমির হাত বিছানার পাশে গিয়ে পড়ায় সে লাফ দিয়ে উঠল। কোথায় গেল পিকু? পর্দা সরিয়ে বাইরে ঘরে এসে দেখল ঘর খালি, আকাশ নেই। সাথে সদর দরজাটা হাট করে খোলা। বুক হিম হয়ে গেল সৌমির। দৌড়ে বাইরে বেরিয়ে সিঁড়ির কাছটায় আসতেই তার পা আটকে গেল। আকাশ পাজা কোলা করে নিয়ে আসছে পিকুকে। পিকু ঠক ঠক করে কাঁপছে, সম্ভবত ফুঁপিয়ে কাঁদছে। ঘরে আসতেই সৌমি দেখল পিকুর হাঁটু ছড়ে গেছে, রক্ত ঝরছে। তার কাঁপুনি এখনো থামেনি। আতঙ্কে অসহায় চোখে জল এসে গেল সৌমির। আমি ওকে ড্রেসিং করে দিচ্ছি, তুমি ওকে একটু দুধ গরম করে দাও, নার্ভটা স্টেডি হবে। সৌমি একটা কম্বলে জড়িয়ে দিল পিকুকে। কি হয়েছিল? কোথায় ছিলে তোমরা? সৌমি প্রায় কেঁদে ফেলল। তোমরা না জানলেও চলবে, এই যাত্রায় বেঁচে গেছে এক মুহূর্তের জন্য। তবে পিকুর ওপর রক্তবীজের প্রভাব পড়তে শুরু করেছে, ওকে টেনে নিয়ে যাচ্ছিল। সৌমি কোঁকিয়ে উঠল, চোখ ফেটে জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। ওকে কেন? ও তো কারোর কোনো ক্ষতি করেনি। করতে পারে, এই আশঙ্কায় ওকে শেষ করে দিতে চায় শয়তানটা। তুমি ওর সামনে কেঁদো না, বেচারা আরো ভয় পাবে। একটু সময় লাগবে ওর স্বাভাবিক হতে। আপাতত একটুও দেরি না করে ব্যাগপত্র গোছাও, কাল ভোরের ফ্লাইটে আমরা শহর ছাড়ব। জানি না দূরে গেলেও কোনো লাভ হবে কিনা, কিন্তু এখানে থাকা অসম্ভব। কাল দুপুরের ফ্লাইটের টিকিট কাটা আছে আমার আর পিকুর। মায়ের কাছে যাওয়ার কথা কাল। না, দুপুর নয়, দিনের প্রথম ফ্লাইট। দেরাদুন থেকে সিট পাওয়া মুশকিল, আমি দিল্লি থেকে বুকিং করে দিচ্ছি। সকাল 9:20 একটা আছে, ওতে না পেলে 10:25। ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা এখান থেকে চলে যাব। আমার গাড়ি নিচে রয়েছে, তুমি আপাতত ওকে শুইয়ে দাও। আর শোনো, তুমি একটু জিরিয়ে নাও, আমি জেগে আছি। না না, আমার ঘুম হবে না। বলছি কি, উল্টো দিকের ফ্ল্যাটের মিসেস শর্মা হনুমানজির পুজো করেন, ওনাকে বলে পিকুর মাথায় তিলক। লাগবে না, তাতে ওর ক্ষতি হবে বই, লাভ হবে না। শরীর খারাপ করে ফেলবে। ভুলে যাও না ও আমার ছেলে। আকাশ থেমে পিকুকে দেখে নিল। সোফায় এলিয়ে পড়েছে বেচারা। আকাশ গলা নামিয়ে বলল, ও আমারই মতন, ধর্মীয় কিছু ছোঁয়ায় ওর অস্বস্তি হবে। সৌমি ঘাড় নেড়ে দুধ গরম করতে চলে গেল। পিকুকে শুইয়ে দিয়ে সৌমি আর আকাশ ঠায় বসে রইল ওর পাশে। ঘড়িতে ভোর 4টে বাজতেই ওরা 3 জনে বেরিয়ে পড়ল দিল্লির উদ্দেশ্যে। সারা রাত না ঘুমিয়ে
আকাশের চোখ ক্লান্ত। স্টিয়ারিং হাতে যাতে চোখ না লেগে আসে তাই হালকা করে গান চালানো স্পিকারে। বাংলা গানের কালেকশন তার কাছে সবসময়ই থাকে। পাহাড়ে ঘেরা রাস্তার দুধারে বিরাট বিরাট গাছের সারি, কমলা হয়ে আসা পূবের আকাশের আভা গাড়ির ড্যাশবোর্ডের ওপর পড়েছে। সেখানে কোনো ঠাকুর দেবতার ছবি নেই। 3টে পেঙ্গুইন পুতুল রয়েছে, 2টো বড়, একটা ছোট। গাড়ির দুলুনির তালে তালে তারাও একসাথে মাথা দোলায়। সৌমির চোখ বন্ধ থাকলেও কানে গানের লাইনগুলো আসছিল। আজ যেন সে আকাশকে অনেকটা বেশি ভালোবেসে ফেলেছে। সে নিজে চিরদিন স্বাধীন চেতা জীবনে বিশ্বাস করেছে। অন্তত দারিদ্র্যের মধ্যে থেকেও জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখেছে এবং জেদ বজায় রেখে নিজের লক্ষ্য হাসিল করেছে। আকাশ যেন তার আকাঙ্ক্ষার নদীতে উৎসাহের জোয়ার হয়ে এসেছিল, যে কোনো নিয়মের তোয়াক্কা করে না, কোনো বেড়াজালে যাকে বাঁধা যায় না। আবেগ আর উন্মত্ততার এক ঝুলন্ত স্ফুলিঙ্গ। দিগন্ত বিস্তৃত মাঠে জিন ছেঁড়া ঘোড়ার মতো, তপ্ত বিকেলে কালবৈশাখীর দমকা হাওয়ার মতো। যখন তাদের দেখা হলো, সৌমির মন শত বাঁধন সত্ত্বেও সেই দমকা হাওয়ায় উড়ে গেল। আজ যেন প্রথমবার সেই উড়ে যাওয়ার জন্য আফসোস হচ্ছে না, নিজেকে অপরাধী মনে হচ্ছে না। নির্দিষ্ট সময়ে প্রায় 2.5 ঘন্টা দেরিতে প্লেন ছাড়ল। পিকু জানলার ধারে বসে অনেকক্ষণ বাইরে দেখতে দেখতে শেষে পিছনে মাথা হেলিয়ে ঘুমিয়ে পড়েছে। সৌমি আকাশের কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করল, আচ্ছা, ও যদি তোমার ছেলে না হতো, আমাদের পাশে এইভাবে থাকতে? ও আমার ছেলে না হলে এত কিছু হতোই না। আকাশের মনে একটা কথা অনেকক্ষণ থেকে খচখচ করছিল। তার দাদা বলেছিল রক্তবীজকে শেষ করতে পারে এমন কেউ যে পূর্ণ পিশাচ জাতক। সে নিজেও তো পিশাচের পেট থেকে জন্মেছে। কই, তাকে তো রক্তবীজ কোনো ক্ষতি করছে না। সে কি তাহলে এই মূর্তিমান আতঙ্ককে মারবার জন্য সক্ষম নয়? তাহলে কি এমন আছে পিকুর মধ্যে? এ কি, তোমার গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। সৌমির গায়ে হাত ঠেকাতেই যেন প্রায় ছ্যাঁকা খেল আকাশ। হ্যাঁ, মাথাটা ধরেছে, রাতে ঘুম হয়নি, তারপর এই কদিনের এত টেনশন, খাটনি। সৌমির মুখে চোখে ক্লান্তির ছাপ স্পষ্ট। আকাশ তাকে বেশি কথা বলালো না। সে নিজেও ক্লান্ত ছিল। সিটটাকে হেলিয়ে দিয়ে খানিকক্ষণ জিরিয়ে নিল। হাওড়া থেকে লোকাল ট্রেনে চেপে সৌমিদের গ্রাম। পথ এখনও অনেকটা বাকি। হাওড়া স্টেশনে খানিকক্ষণ অপেক্ষা করে সন্ধ্যে 7টা নাগাদ আমতা লোকাল ছাড়ল। মাকে খবর দেওয়া থাকলেও এতটা দেরি হওয়ার কথা ছিল না। সৌমি ঘন ঘন ঘড়ি দেখছিল। পিকু এর আগে দিদার বাড়ি আসেনি। দিদা তাদের কলকাতার ফ্ল্যাটে গিয়ে মাঝে মাঝে থাকতেন, কিন্তু মায়ের সাথে দিদার গ্রামের বাড়ি আসা এই প্রথম। লোকাল ট্রেনটা প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছিল। পিকু জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে স্টেশনের নামগুলো পড়ছিল। ঝালুয়ার বেড়, মাকড়দহ, ডোমজুর। কামরায় লোকজন বেশি নেই। তারা যেখানে বসেছিল সেখানে জোনা 3 ছিল, আর কামরার শেষ প্রান্তে একজন। ওই দিকটার বাতিটা জ্বলছিল না। কামরার বাকি আলোগুলো জ্বললেও গোটা কামরাটা যেন আধো অন্ধকারে আচ্ছন্ন। আকাশ উঠে গিয়ে দরজার ধারে দাঁড়ালো। গন্তব্য আসতে এখনও মিনিট 10। ঠান্ডা হাওয়াটা মুখে এসে ঝাপটা মারছিল, বেশ লাগছিল। হঠাৎ একটা চেনা গন্ধ নাকে এলো। এই গন্ধ সে আগেও পেয়েছে, বহু বছর আগে কলাবনি গ্রামে। আকাশ এসে বসল সৌমির পাশে।
নজর সজাগ। কই, এখানে তো কোনো গন্ধ নেই। তাহলে কি মনের ভুল? ট্রেনটা ঢিকোতে ঢিকোতে চলেছে। মা মা, ওই দেখো ওয়ার্ডেন স্যার, ওই দেখো। পিকু হঠাৎ চেঁচিয়ে উঠল। সৌমি আর আকাশ দুজনেই ছিটকে উঠে সেদিকে তাকালো যেদিকে পিকু ইশারা করেছে। কামরার শেষ সিটটা অন্ধকার। কই, ওখানে তো কেউ নেই। সৌমি পিকুর দিকে তাকিয়ে বলল, কিন্তু দেখলাম মনে হলো আহ, ওখানে বসে আছে। তাই গেল। পিকু ঘাড় বাড়িয়ে সেদিকে দেখতে বলল। এক সেকেন্ড। আকাশ উঠে দাঁড়ালো। ওখানে বসা লোকটা কোথায় গেল? গাড়ি তো একবারও থামেনি। আকাশ উঠে গিয়ে কামরার শেষের সিটগুলো আশপাশটা ভালো করে দেখে নিল। পিকু ঠিক বলেছে, এখানে কেউ একজন এসে বসেছিল। আকাশ ফিরে এসে বলল। সৌমির বুক কাঁপতে শুরু করেছে। আমাদের নামতে হবে এক্ষুনি, এক্ষুনি, কুইক, পড়া শেষা নেই। আকাশ র্যাক থেকে লাগেজ পারতে লাগলো। কিন্তু এরপর তো দক্ষিণ বাড়ি, আমরা নামবো বড়গাছিয়া। গন্ধ, সেই গন্ধ মানুষের গায়ের নয়। সে জেনে গেছে সৌমি, সে আমাদের সাথেই আসছে। কাঁটা দিয়ে উঠল সৌমির গায়ে। আমাদের এক্ষুনি নামতে হবে, এক্ষুনি। দক্ষিণ বাড়িতে ট্রেন ঢুকতেই তিনজন নেমে পড়ল। শুনসান প্ল্যাটফর্ম। এক প্রান্তে টিম টিম করে একটা ডুম জ্বলছে। একটা আধ ভাঙা বোর্ডে স্টেশনের নাম লেখা। প্ল্যাটফর্মের দুধারে বিশাল বিশাল গাছ অন্ধকার দেওয়ালের মতো সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে। আকাশে ঝলমলে থালার মতো একটা চাঁদ উঠেছে। তার আলোয় দেখা যাচ্ছে প্ল্যাটফর্ম থেকে নেমে ধান ক্ষেতের পাশ দিয়ে রাস্তা চলে গেছে গ্রামের দিকে। অল্প অল্প কুয়াশা জমতে আরম্ভ করেছে রাস্তার কোনায় কোনায়। পিকু ড্যাব ড্যাবে চোখ মেলে দেখছে চারিদিক। এমন জায়গায় সে কোনো দিন আসেনি। এত অন্ধকার, এত নির্জন জায়গা। তার মাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? তুমি গ্রামের রাস্তা চেনো এখান থেকে? সৌমি মাথা নাড়ল। চলো। তিনজনে আলের পাশ দিয়ে হাঁটতে লাগলো। দুদিকে বিস্তীর্ণ ধান ক্ষেত, মেঠো পথের দুধারে খেজুর আর তালপাতার সারি। চাঁদের আলোয় তাদের লম্বা লম্বা ছায়া পড়েছে রাস্তার ওপর। দূরে কুয়াশার পর্দার ওপারে টিমটিমে আলো দেখা যাচ্ছে। ওটাই সৌমিদের গ্রাম। পা চালিয়ে চলো, রাত অনেক হয়েছে। সৌমি চাপা গলায় বলল। আকাশ আর চোখে পিকুকে দেখে নিল। তার হাঁটা দেখেই বোঝা যাচ্ছে সে বেশ ক্লান্ত। চাপা স্বভাবের বলে মুখ বুজে হেঁটে চলেছে, কিন্তু তার মনে যে হাজার প্রশ্ন রয়েছে তা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। আলের রাস্তার শেষে একটা শালবন। প্রকাণ্ড প্রকাণ্ড গাছের ফাঁক দিয়ে এসে তারা থামল। সামনে কুচকুচে কালো টলটলে জলে ভরা একটা ঝিল। মধ্যে মধ্যে কচুরিপানা ভেসে যাচ্ছে। ঝিলের পাড়ের সাথে লাগানো একটা বাঁশের সাঁকো। সেটা গিয়ে জুড়েছে ঝিলের ঠিক মাঝামাঝি প্রায় দ্বীপের মতো জেগে ওঠা একফালি জমির ওপর থমথমে একটা গ্রামে। ঝিলের জলে পড়েছে পূর্ণিমার চাঁদের ছায়া। মা, কি নাম তোমার গ্রামের? প্রশ্ন করল পিকু। সৌমি কিছুক্ষণ থেমে উত্তর দিল, মুরাই। হঠাৎ আকাশের গলার আর্তনাদ। সৌমি পিছন ফিরে দেখে আকাশ উধাও। আকাশ! চেঁচিয়ে উঠল সৌমি। অন্ধকারের মধ্যে ধস্তাধস্তির শব্দ। চোখে কিছু ঠাহর হচ্ছে না বেশি, কিন্তু সৌমি বুঝতে পারছিল ভয়ঙ্কর কিছু একটা ঘটছে। হঠাৎ কোঁকিয়ে উঠল পিকু। সৌমি হক চকিয়ে দৌড়ে গেল তার কাছে। পিকু গলায় হাত দিয়ে বসে পড়েছে শিশির ভেজা ঘাসের ওপর। কি হয়েছে? কি হয়েছে পিকু? পিকু কোনো রকমে আটকে আটকে বলল, আমি 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 শ্বাস নিতে পারছি না মা। আমি আমি শ্বাস নিতে পারছি না।
সৌমি অসহায় হয়ে ব্যাগপত্র ফেলে পিকুকে কোলে তুলে নিয়ে পালাবে বলে সাঁকোর দিকে ঘুরল, আর তার সর্বাঙ্গ জমে কাঠ হয়ে গেল। সাঁকোর ঠিক মুখে দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী মূর্তি। তার সর্বাঙ্গ যেন নিকষ অন্ধকারে ঘেরা, লাল টকটাকে চোখ দুটো যেন ভাটার মতো জ্বলছে। সারা মুখের শিরা উপশিরাগুলো দগদগে হয়ে ফুলে উঠেছে। সৌমি এক পা করে পিছনে সরতে লাগলো। পিকু ছটফট করছে কোলে। সেই বিভৎস মূর্তিমান আতঙ্ক যেন হাওয়ায় ভেসে তাদের দিকে এগোতে লাগলো। তার চোখ পিকুর দিকে। সৌমির হাঁপ ধরে যাচ্ছে, ভয়ে বুকের খাঁচা অবধি জমে গেছে। পিকু প্রায় খাবি খাচ্ছে কোলে। হঠাৎ প্রায় বিদ্যুৎ ঝলকের মতো পাশের ঝোপ থেকে উড়ে এসে রক্তবীজের উপর ঝাঁপিয়ে পড়ল আকাশ। ছিটকে পড়ল রক্তবীজ। বদলে গেছে আকাশের চেহারা। মুখের চামড়া কালচে হয়ে গেছে। চোখের মনির কালো অংশ ঢেকে ফেলেছে পুরো চোখ। বেরিয়ে এসেছে একজোড়া সদন্ত। নেকড়ের মতো ফুঁসছে আকাশ। ওকে আমি বেশিক্ষণ আটকাতে পারবো না। ওর রক্ত না ঝরিয়ে লড়াই করা অসম্ভব। তুমি পিকুকে নিয়ে পালাও, যাও পালাও। গর্জনের মতো স্বরে নির্দেশ দিল পিকুর বাবা। রক্তবীজ উঠে দাঁড়িয়েছে। আকাশ তার উপর আবার ঝাঁপালো। পাশের শাল গাছটার সাথে পেছন দিয়ে বীজ মোড়া করে তার হাত দুটোকে টেনে ধরে আটকে রাখলো প্রাণপণ। সে জানে এইভাবে এত শক্তিশালী পিশাচকে আটকে রাখা সম্ভব নয়। সৌমি ওদিকে দৌড়তে দৌড়তে সাঁকোর মাঝামাঝি পৌঁছে গেছে প্রায়। হঠাৎ পিকু কোলের মধ্যে অদ্ভুতভাবে কেঁপে উঠল। সৌমি থেমে গেল। পিকুর মাথাটা সামনে এনে সৌমি দেখে ছেলে শ্বাস নিচ্ছে না। পিকু, পিকু! দুবার ঝাঁকা নিতেও পিকু চোখ খুলল না। সৌমির হাত পা কেঁপে উঠল। এ কি হলো ছেলের? হঠাৎ চোখ খুলল পিকু, কিন্তু সে চোখ মানুষের নয়। লাল দগদগে চোখ, ভাটার মতো জ্বলন্ত। আঁতকে উঠল সৌমি। এক ঝটকায় মায়ের গলাটা টিপে ধরল পিকু। অমানুষিক জোর ওইটুকু ছেলের হাতে। তোর ছেলে মরবেই, তোর ছেলে মরবেই। যা ইচ্ছে করে নে, কিছুতেই বাঁচাতে পারবি না ওকে, পারবি না। কথাগুলো বেরোচ্ছে পিকুর মুখ দিয়ে হিস হিসে সাপের মতো স্বরে। দম আটকে আসছে সৌমির। চেষ্টা করেও পিকুর হাত নিজের গলা থেকে না সরাতে পেরে সৌমি কোল থেকে ছিটকে ফেলে দিল পিকুকে। পিকু গিয়ে পড়ল সাঁকোর বাঁশের ওপর। সৌমি উঠে দাঁড়াতেই দেখে তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে পিশাচটা। সৌমি কিছু বোঝে ওঠার আগেই হাত বাড়িয়ে এবার সৌমির গলা টিপে ধরল রক্তবীজ। তার মুখ ঘুরে গেল পিকুর দিকে। পিকু ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তারপর সেই আগের মতো কলের মানুষের মতো পা ফেলে ফেলে সাঁকোর কিনারে গিয়ে দাঁড়ালো। তারপর বাঁশ বেয়ে উঠতে লাগলো। বাঁশের 2 ফুট নিচে ঝিলের জল। তারা রয়েছে ঝিলের ঠিক মাঝামাঝি। সেখানে পড়লে তলিয়ে কত নিচে যাবে কেউ জানে না। সৌমি হাত দিয়ে ফেরাতে চাইল পিকুকে, কিন্তু সে নাগালের বাইরে। সৌমি এবার ঘুরল রক্তবীজের দিকে। নিজের গলার ওপর দিয়ে হাত বাড়িয়ে 2 হাতে চেপে ধরল রক্তবীজের গলা। গায়ে যত জোর আছে। এই পাল্টা আক্রমণে হকচকিয়ে গেল পিশাচটা। তার অসতর্কতায় পিকুর ঘোর কেটে গেছে এক মুহূর্তে। পিকু ধপ করে এসে পড়ল সাঁকোর ওপর। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। পিকু দৌড়ে এসে যেই হাতে সৌমির গলা ধরেছিল শয়তানটা সেই হাতটা ধরে হ্যাঁচকা টান মারল। সৌমি ছিটকে সরে এলো কয়েক হাত। কয়েক মুহূর্ত সব চুপচাপ। রক্তবীজ তুলে ধরল যেই হাতে পিকুর হাত ঠেকেছিল। কোনোই থেকে আঙুল অবধি যেন শক্ত পাথরের মতো হয়ে গেছে তার গায়ের মাংস। কদাকার মুখটা এখন পিকুর দিকে স্থিরভাবে তাকিয়ে। সৌমি দেখছে ব্যাপারটা। পিকুর ছোঁয়া নিতে পারবে না পিশাচটা।
যেই কারণে পিকুর মাথায় ঢুকে তাকে আত্মহনন করানোর চেষ্টা করে যাচ্ছিল রক্তবীজ। পিকু এসে দাঁড়িয়েছে রক্তবীজ আর তার মায়ের মাঝে। হাওয়ায় ভেসে পেছনে সরতে লাগলো অপদেবতাটা। এক পা করে তার দিকে এগোতে থাকলো পিকু। সাঁকোর অপর প্রান্তে মাটির ওপর পৌঁছতেই রক্তবীজ চোখের পলকে সাঁকোর ভাঙা বাঁশের একটা ছুচলো চাঁচারি উপড়ে হাতে নিল। তারপর সজোরে নিজের গলায় বিঁধতে গেল। না, রক্তবীজের হাত আটকে গেছে মাঝপথে। পেছন থেকে আকাশ দুহাতে টেনে ধরেছে চাঁচারির মাথাটা। তার সর্বশক্তি দিয়ে রক্তবীজের গলার থেকে সরিয়ে রেখেছে সেটাকে। কিছুতেই সে এই পাপের রক্ত ঝরতে দেবে না, আর হতে দেবে না এই নারকীয় পুনর্জন্ম। থেতলে গেছে আকাশের মুখ, কিন্তু আজ সে হাল ছাড়বে না। এতদিন পর সে বাবা হওয়ার সুযোগ পেয়েছে। নিজের প্রাণ দিয়ে হলেও সেই কর্তব্য সে পূরণ করবেই। কিন্তু কতক্ষণ লড়বে? এক সময় এই পিশাচ তাকে হার মানাবেই। পিকুর সংস্পর্শে আসার আগে যদি নিজের শরীরের এক ফোঁটা রক্তবীজ মাটিতে ফেলতে পারে, তাহলে সব শেষ। কিভাবে মরবে এই শয়তান? হঠাৎ সাঁকোর ওপরে চাঁদের আলো যেন কমতে লাগলো। মেঘ করছে কি? পিকু আকাশের দিকে তাকালো। আকাশ জুড়ে ছড়িয়ে থাকা জ্যোৎস্নার আলোয় পর্দা পড়তে আরম্ভ করেছে। শুরু হয়েছে চন্দ্রগ্রহণ। ভালো করেছিস তুই আজ এসে। সৌমির গলা। পিকু ঘুরে গেছে মায়ের দিকে। এ কি দেখছে সে? মায়ের শরীর এভাবে বদলাচ্ছে কিভাবে? উবু হয়ে বসে পড়েছে সৌমি। হাত পা সিটিয়ে যাচ্ছে তার। শরীরটা ভেঙে সরীসৃপের মতো বেঁকে সামনের দিকে ঝুঁকে পড়েছে। চোখ দুটো অদৃশ্য হয়ে গেছে। জানিস, শয়তানের ক্ষমতার থেকেও বেশি শক্তি কিসে হয়? পিকু যেন দম নিতে ভুলে গেছে। হাত কাঁপছে আকাশের। এ কি দেখছে সে? যখন সন্তানকে বাঁচাতে কোনো মাকে পিশাচ হতে হয়। মুরাইয়ের সাঁকোতে রক্তবীজের বিরুদ্ধে 3 জন পিশাচ। পূর্ণ গ্রাস হলো চাঁদ। অন্ধকারে ঢেকে গেল চারিদিক। পৈশাচিক রূপে সৌমি হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো সামনে। তারপর আকাশের বজ্র আলিঙ্গনে আটকে থাকা রক্তবীজের মুখের সামনে নিজের মুখটা খুলে শ্বাস টানল। আকাশ ফাটানো আর্তনাদ করে উঠল নরকের মূর্তিমান বিভীষিকা। মুখের শিরাগুলো থেকে শুকিয়ে যেতে লাগলো রক্তের ধারা। পিকু হাঁ করে দেখছে মায়ের এই রূপ। ঝটকা মারল রক্তবীজ। আকাশের শরীর জুড়ে নারকীয় যন্ত্রণা হলেও সে দাঁতে দাঁত চেপে আটকে রাখলো শয়তানটাকে। দেখতে দেখতে রক্তবীজের গোটা শরীর শুকিয়ে চুপসে গেল। মুখের শিরাগুলো রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে গেল। আকাশ এক ঝটকায় তার হাত থেকে চেঁচারিটা কেড়ে নিয়ে দূরে ছুঁড়ে ফেলল। রক্তবীজের রক্তশূন্য শরীরটা এলিয়ে পড়ল মাটির ওপরে। পিকু! ডাকলো আকাশ। পিকু এসে কুঁকড়ে শুকিয়ে যাওয়া ধুঁকতে থাকা রক্তবীজের সামনে বসল। লাল চোখ দুটোয় এখন আর জ্বলন্ত ভাটার হিংস্রতা নেই। পিকু 2 হাতে জড়িয়ে ধরল রক্তবীজের শরীরটাকে। চিচি করে আর্তনাদ শোনা গেল তার। মুহূর্তের মধ্যে কঙ্কালসার শরীরটা ঝুরঝুরে পাথরের মূর্তির মতো হয়ে আটকে গেল। আকাশ এগিয়ে এসে পায়ের চাপ দিতেই মুড়মুড়ে শুকনো পাতার মতো দেহটা ঝুরঝুর করে ভেঙে হাওয়ার সাথে মিলিয়ে গেল। থমথমে শালবনে ফিরে এলো রাতের নিস্তব্ধতা। পিকু দেখল ঝিলের জলে আবার চাঁদের আলোর ঝিলিক পড়তে আরম্ভ করেছে। সৌমির শরীর আবার মানুষের রূপ নিতে শুরু করল। আকাশ ঝোপের ধারে পড়ে থাকা ব্যাগটার ভেতর থেকে একটা কাপড় বের করে সৌমির গায়ে জড়িয়ে দিল। পিকু কেমন যেন বাকরুদ্ধ হয়ে গেছিল। এতক্ষণ পর হঠাৎ আপুস নয়নে কেঁদে ফেলল। আকাশ ছেলেকে থামালো না। কাঁদুক, বুকের বোঝটা কমবে। গ্রহণ পুরোপুরি কেটে যেতে সৌমি এগিয়ে এলো আকাশ আর পিকুর কাছে। আকাশ বসে পড়ল সাঁকোর খুঁটিতে হেলান দিয়ে।
সর্বাঙ্গে ব্যথা তার। পিকু মাথা রাখল তার ক্যাপ্টেনের কোলে, সৌমি মাথা রাখল আকাশের কাঁধে। ঝলমলে জ্যোৎস্নায় স্নান করছে মুরাইয়ের ঝিল। একটা চেনা গন্ধ এলো আকাশের নাকে। না, আর কোনো পৈশাচিক দুর্গন্ধ নয়, রাতের অন্ধকারে সদ্য ফোটা হাসনুহানা। দিনের আলো ফুটল মুরাইতে। বহু বছর চন্দ্রগ্রহণে মানুষ মরে না গ্রামে। ছেলেমেয়েরা এখন স্কুলে যায়, বিজলি এসেছে ঘরে ঘরে। বেশ খাসা গ্রামটা তোমাদের। আকাশ সাঁকোটার ওপর দাঁড়িয়েছিল। কচুরিপানার ওপর এক জোড়া মাছরাঙা খুঁটে খুঁটে পোকা খাচ্ছে। গাছের ফাঁক দিয়ে শীতের মিঠে রোদ্দুর এসে পড়েছে ঝিলের জলে। বেশ লাগছে তো সাদা পাঞ্জাবিটায়। সৌমি লাজুক হেসে পেছনে এসে দাঁড়ালো আকাশের। আগে তো কখনো দেখিনি পাঞ্জাবি পরতে। আকাশ একটা সিগারেট ধরালো, মুচকি হেসে বলল, সে তো আমিও তোমায় আগে অনেক কিছু করতে দেখিনি। সৌমি হেসে চুলের বাঁধন খুলে পাশে এসে দাঁড়ালো আকাশের। আচ্ছা, তুমি আগেই বুঝেছিলে তাই না যে আমিও? ঘাড় নাড়ল আকাশ। বুঝেছিলাম, কিন্তু ধন্দে ছিলাম। আগের দিন তুমি বললে পিকুর মাথায় তিলক লাগানোর কথা, তখন মনে হলো হয়তো তুমি আদৌ আমার মতো না। কি করব বলো, ছেলেটার ওই অবস্থায় মাথায় আসেনি যে ওর কষ্ট হতে পারে। কোনো কিছু দিয়ে যদি ওকে একটু সুরক্ষিত রাখা যায়। আকাশ মাথা নাড়ল। দূর থেকে রেলের আওয়াজ কানে আসে। উত্তরে হাওয়া শালবনের মাথায় দোলা দিয়ে যায়। সে এখন কোথায়? আকাশ সিগারেটে শেষ টানটা দিয়ে ফিল্টারটা জলে ফেলল। দিদার কাছে দুজনে মিলে ছাগল দুটো চড়াতে বেরিয়েছে। সৌমি দাঁতে ক্লিপটা কামড়ে চুলটা উঁচু করে বেঁধে নিল। আকাশের নজর এড়ালো না। তুমি তো এই কারণেই প্রতীককে ছেড়েছিলে, তাই না? সৌমি মাথা নামিয়ে উত্তর দিল, অনেকগুলো কারণের মধ্যে এটাও একটা কারণ। ও বুঝেছিল? বলতে পারবো না। আমি এমন, ছেলেটা তার নিজের নয়, এত কিছু জেনেও সে থাকতে চেয়েছিল, আমি পারলাম না। দূরে গাছের ফাঁক দিয়ে দেখা গেল পিকু তার দিদার পেছন পেছন ছাগলের দড়ি ধরে মাঠে ঘুরে বেড়াচ্ছে। পূর্ণ পিশাচ জাতক, অর্থাৎ এমন কেউ যার উৎপত্তি সম্পূর্ণভাবে পিশাচের থেকেই হয়েছে, যার বাবা মা দুজনেই পিশাচ। এটাই আমার বুঝতে ভুল হয়েছিল। আকাশ বলল, ওর ক্ষমতা আমাদের নেই। জানি না কি আছে ওর ভবিষ্যতে। সৌমি আকাশের কাছাকাছি এসে বলল, আমরা একসাথে পারি না ওর ভবিষ্যৎ করতে? কাছেই কোথাও গাছের ডালে একসাথে অনেকগুলো কোকিল ডেকে উঠল। তুমি ভেবে বলছো? আকাশ অবাক হয়ে তাকালো সৌমির দিকে। সৌমি আকাশের চোখের দিকে তাকিয়ে বলল, যেমন সব মানুষের মধ্যে পিশাচ বাস করে, তেমনি সব পিশাচের মধ্যেও মনুষ্যত্ব থাকে। সে কোনটা নিয়ে বাঁচবে এটা তার সিদ্ধান্ত। আমি তোমার মধ্যের মানুষটাকে নিয়ে বাঁচতে চাই। আর আমি নিশ্চিত এত কিছুর পর পিকুও তার ক্যাপ্টেনকে ছাড়তে চাইবেন। দাদা আর বাবার পর যদি আকাশ আর কাউকে আপন মনে করে থাকে, সে হলো সৌমি। আজ এত বছর পর সৌমি নিজে থেকে তার সঙ্গে জীবন কাটানোর কথা বলল। সে জানে তাদের জীবন সহজ হবে না। পিকুর ক্ষমতা আগলে তাকে বড় করতে হয়তো সম্মুখীন হতে হবে অনেক বিপদের। তা হোক, যাই হবে, তারা একসাথে রুখে দাঁড়াবে সমস্ত বিপদের সামনে। তার দাদা তাকে ছোটবেলা থেকে একটাই মন্ত্র শিখিয়েছে, মানুষের সবচেয়ে বড় শক্তি তার পরিবার। সে এই মন্ত্র অক্ষরে অক্ষরে মেনে চলে। দমকা হাওয়ায় চারিদিকের গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ল। তার সাথে উড়ে গেল সাঁকোর ওপর দিয়ে মাটির সঙ্গে মিশে থাকা ছাইয়ের মতো রক্তবীজের দেহাংশ। আজ সে মাটি এক ফোঁটাও রক্তে ভেজেনি।
শুনলেন এক সুবৃহৎ অডিও ওয়েব সিরিজ রক্তবীজের শেষ পর্ব। বাকি পর্বগুলো শুনতে চলে যান এই গল্পের ডেসক্রিপশন বক্সে অথবা রক্তবীজের প্লেলিস্টে। আজকের গল্প পাঠে আমি কৌশিক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বর্ণিশা, শিপ্রা, শুভ, কৌশিক ও ইভান। প্রচ্ছদ নির্মাণ করেছেন কৃষ্ণেন্দু। সাউন্ড এফেক্টসে শ্যাডো। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় অভিজিৎ। পরিবেশনা ও প্রযোজনা বিভা পাবলিকেশন। আর সিরিজটি শুনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের। আপনারা এইভাবে পাশে আছেন বলেই তো আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি। তাই গল্পটি ভালো লাগলে দয়া করে আপনাদের পরিচিত মহলে শেয়ার করুন। আর সবাই খুব ভালো থাকুন। শুভরাত্রি।